যাই হোক, আজকে আমরা শুরু করব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা আমাদের 12-এর এক দুটো চ্যাপ্টারে কাজে লাগবে, কিন্তু গ্র্যাজুয়েশনে যাদেরই ম্যাথ থাকবে না কেন তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু একেবারে কি বলবো, একবারে ভিত টাইপের। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমার খুবই ফেভারিট চ্যাপ্টার। আমার খুব চ্যাপ্টারটা পড়তেও ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে, কিন্তু সমস্যাটা হচ্ছে চ্যাপ্টারটা প্রচুর লেন্দি। চ্যাপ্টারটার নাম হচ্ছে সরলরেখা, যেটাকে আমরা স্ট্রেট লাইন বলছি। তো স্ট্রেট লাইন পড়ানোর আগে আমরা 9-10 লেভেলে যা যা শিখেছিলাম স্থানাঙ্ক জ্যামিতিতে, সেগুলো আমি একটু আবার করে মনে করিয়ে দিচ্ছি, কারণ সবারই তো খুব ভালো করে মনে আছে, তাই একবার করে মনে দেওয়াটা আমার কর্তব্য, তাই তো? হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি ছিল, তাই তো ছিল। স্থানাঙ্ক জ্যামিতি বলে কোনো বস্তু ছিল কি আমাদের 9-10 লেভেলে? ছিল। আর পড়ানো হয়নি? হ্যাঁ, তাই তো বললাম যে আমাদের এত ভালো করে স্মৃতিতে আছে, তাই সত্ত্বেও আমি একবার মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো জাস্ট কি ছিল আমি হালকা করে একটু বোঝাচ্ছি। একটা এক্স অক্ষ ছিল আর একটা ওয়াই অক্ষ ছিল, তাই তো নাকি? আচ্ছা, এই যে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। যদি এখানে কোনো বিন্দু থাকে 2,3, তার মানে আমি এক্স অক্ষের দিকে 2 ঘর এসেছি আর ওয়াই ঘরের অক্ষের দিকে 3 ঘর গেছি, তাই তো? এরকম একটা ব্যাপার ছিল। এবার কোনো একটা বিন্দু এখানে আছে, সাপোজ সেটা বিন্দুটা হচ্ছে কি আমার কাছে এ কমা বি। তো এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব, এটার একটা বের করার সূত্র ছিল আমাদের কাছে। মূল বিন্দু মানে কি বিন্দু? 0,0। তো এই বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব বের করার কি সূত্র আছে? আমরা যদি এমনি বের করি, তো এটা তো হচ্ছে গিয়ে এ বললাম, আর এইটা তো হচ্ছে বি, তাহলে আমাকে অতিভুজের সূত্র কি আছে? √a² প্লাস b²। এই তো সবাই বলতে পারছে, ঠিক আছে। এইবার যদি আমি এভাবে করে, আশা করছি কেউ বলেনি ওই লেভেলে, এইবার যদি আমি বিন্দুটাকে এখানে একটা বিন্দু নিলাম আর এইখানে একটা বিন্দু নিলাম, সাপোজ এই বিন্দুটা হচ্ছে গিয়ে আমার কাছে x1, y1, আর এই বিন্দুটা হচ্ছে x2, y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কেউ কেউ আমাকে বলতে পারবে? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কি হবে? না, এমন করলে তো খুবই ভালো হতো। না, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে এই দুটো, এই দৈর্ঘ্যটা কত কেউ বলতে পারবে? সূত্র কিন্তু ছিল। সূত্রটা কি ছিল? আমি বললে বলবে হ্যাঁ 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 ঠিক, তো এটাই তো। যেমন সূত্রটা ছিল, বলেছিল x2 - x1 করে তাকে স্কোয়ার করে দাও, প্লাস y2 - y1 করে তাকে স্কোয়ার করে দাও। ছিল? ছিল অবশ্যই, 100%। ঠিক আছে, 101% ছিল। ঠিক আছে, ভুলে গেছে আলাদা ব্যাপার। দুটোরই এক্স কোঅর্ডিনেট বা এক্স অক্ষ, না কি বলে এটাকে, কোঅর্ডিনেটটাকে? না না, অ্যাক্সিস তো অক্ষ, এই কোঅর্ডিনেটটাকে বলে স্থানাঙ্ক। হ্যাঁ, স্থানাঙ্ক। দুটোরই এক্স স্থানাঙ্কের বিয়োগফলের স্কোয়ার করে দিলাম, প্লাস ওয়াই স্থানাঙ্কের বিয়োগফলের স্কোয়ার করে দিলাম, যেটা আসলো সেটাই। ঠিক আছে, তো এটা কি করে হতে পারে ওটা একটু দেখা যাক তো। একটু ভাবি, আমরা একটু ভাবার চেষ্টা করি। সব কিছু মুখস্থ করলে কিন্তু হবে না। এই চ্যাপ্টারটাতে একটু আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না রাখলেও কিন্তু চ্যাপ্টারটা হবে না। এই সূত্র বলে দিলাম অঙ্ক হয়ে যাবে, এমনটা হবে না। ঠিক, একটু ভাবি কি করে হয়েছে এটা। আমি এই বিন্দুটাকে বলেছি x1, y1, তার মানে যদি এখান থেকে একটা টানি, তাহলে এই দৈর্ঘ্যটা x1। তাই বুঝতে পারছি, এই দৈর্ঘ্যটা কিন্তু y1। আবার যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এই দৈর্ঘ্যটা আমার কাছে x2, আর এই দৈর্ঘ্যটা কিন্তু আমার কাছে y2। একদম সবার ক্লিয়ার? এইখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমাকে কেউ বলবে যে এই দৈর্ঘ্যটা কত হবে? খুবই স্বাভাবিক, y2 - y1। আমাকে কেউ বলবে এই দৈর্ঘ্যটা কত হবে? খুবই স্বাভাবিক, x2 - x1। তাহলে আমাকে হিয়ার বলার অপেক্ষা রাখে যে এই দৈর্ঘ্যটা কত হবে? সবাই বুঝতে পারছি, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আর কি কি ছিল আমাদের এর আগের অনুশীলনীতে আমাদের, মানে আমাদের 9-10 লেভেলে যা যা ছিল সেটা আমি একটু মনে করিয়ে দিই সবাইকে। যে এবার একটা সরল লেখা নিচ্ছি। এইভাবে করে জেনেছিলাম স্বদেশ? এইভাবে করে জেনেছিলাম না শুধু মুখস্থ করে নিয়েছিলাম? এইভাবে করে জেনেছিলাম সূত্রটা?
দাদা বলেছিল এভাবে জেনেছিলাম। আচ্ছা বাহ, তাহলে তো ভুলে গেছিলাম, মনে পড়ে গেলো, তাই তো? বাহ, খুবই ভালো। আচ্ছা, এরপর আমি বললাম যে একটা বিন্দু মানে একটা সরলরেখা আছে, সাপোজ এই সরলরেখাটার এই বিন্দুটা হচ্ছে x1 y1 আর কিউ বিন্দুটা হচ্ছে x2 y2, একটা বিন্দু আসলো আর সে কি করলো এই সরল রেখাটাকে m:n রেশিও বা অনুপাতে বিভক্ত করে দিল। তখন বলছে এই যে আর বিন্দুটা আছে, ঠিক আছে, এটাকে অন্তর্বিভক্ত বলছি আমরা, অন্তর্বিভক্ত, ঠিক আছে। তো এই যে আর বিন্দুটা তার স্থানাঙ্ক কত হবে কেউ কি বলতে পারবে আমাকে? হ্যাঁ, আর বিন্দুটার স্থানাঙ্ক, এগুলো সব মনে রাখতে হবে, এগুলো ছাড়া আমাদের অঙ্ক হবে না এই চ্যাপ্টারে, এই জন্যই তো আমি এত কষ্ট করে মনে করাচ্ছি। না না, সূত্রটা হচ্ছে m x2 প্লাস n x1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা প্রথম স্থানাঙ্ক মানে x এর স্থানাঙ্ক, y স্থানাঙ্ক হবে একইভাবে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা হচ্ছে অন্তর্বিভক্তর, যদি একটা বিন্দু একটা সরলরেখাকে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্কের ফর্মুলা হচ্ছে গিয়ে এটা mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। আশা করছি সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। হতেই হবে, না হলে হতেই পারে না। আচ্ছা, এইবার একটা ছিল কিন্তু বহির্বিভক্ত, সেটা কিন্তু খুব একটা কাজে লাগেনি হয়তো, এখানেও অতটা লাগবে না, জানতে হবে যে একটা বিন্দু আছে পি কিউ আর একটা বিন্দু এখানে আর, সে কি করলো এই সরলরেখাটাকে বহির্বিভক্ত করলো মানে আমাকে বলল যে এই আর বিন্দুটা এই সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করেছে, তার মানে আমাকে বলে দিয়েছে পি আর কিউ আর, তার অনুপাতটা হচ্ছে m:n। বুঝতে কি পারলাম সবাই? বহির্বিভক্তটা অনেকেই বুঝতে পারে না, বহির্বিভক্ত কীরকম রে বাবা? আবার বহির্বিভক্ত মানে সেই ক্ষেত্রে আমাকে পি আর কিউ আর এই রেশিওটা দিয়ে দিয়েছে m:n। যদি এমনটা হয় যে বাইরে থেকে বিভক্ত করছে সেটাকে বহির্বিভক্ত বলছি, সেই ক্ষেত্রে কার কার অনুপাত দেওয়া আছে বুঝতে পেরেছি। আর এই ক্ষেত্রে যে আমার আর বিন্দুর স্থানাঙ্ক হবে সেটা হবে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n কমা my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n। সবাই একটু পেজ নাম্বার 479 খুলবো, সেখানে সব সূত্র কিন্তু লিখে দেওয়া আছে পরপর। 479 খুলতে বলেছি, সরলরেখা না, সরলরেখার থেকে আরও আগে 479 পেজ, সেখানে আমাদের একদম গুরুত্বপূর্ণ সূত্রাবলী বলে প্রথমেই কিন্তু লিখে দেওয়া আছে। সবাই পেয়েছি? যেগুলো আমি বললাম সব পেয়ে যাচ্ছি তো ওখানে একটার পর একটা। আচ্ছা, এরপর আমি যেটা বলতে চাইছি, যদি মধ্যবিন্দু হয়, মানে এই যদি আর বিন্দুটা মধ্যবিন্দু হয়ে যায় পি কিউ সরলরেখার, সেই ক্ষেত্রে কী হবে? এম এর মানটা 1 আর এন এর মানটা 1, মধ্যবিন্দু মানে কি 1:1 অনুপাতে ভেঙেছে, আর সেই ক্ষেত্রে তখন এটা কত হয়ে যাবে? এটা 1, এটা 1, এটা 1, এটা 1, মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, একইভাবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তার মানে যদি একটা সরল লেখা থাকে এরকম, যেখানে এই বিন্দুটা 2,3, এটা হচ্ছে গিয়ে 4,7, এর ঠিক মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমি বলবো 2 আর 4কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসবে? 3, আর 3 আর 7কে 2 দিয়ে ভাগ করে দেবো মানে 5, তাহলে এই সরলরেখাটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো 3,5, ঠিক আছে। আর যদি মধ্যবিন্দু না বলতো এমন একটা বিন্দু যে কিনা 1:2 অনুপাতে ভেঙেছে, তখন আবার এই সূত্রটা অ্যাপ্লাই করবো। কী করে করবো? এইটার সাথে এইটা গুণ করবো, 1 × 4 প্লাস 2 × 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2, তো বুঝতে পারছি। একইভাবে 1 × 7 প্লাস 2 × 3 ডিভাইডেড বাই 1 প্লাস 2 করে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। সবারই ক্লিয়ার? আশা করছি না কোনো অসুবিধা আছে। আচ্ছা, তো আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত দুটোই জিনিস কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমাদের একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের কতগুলো কেন্দ্র হয় কার কার জানা আছে? হ্যাঁ, একটা ত্রিভুজের কতগুলো কেন্দ্র হয়? একটা তো ভর কেন্দ্র, একটা অন্তঃকেন্দ্র, একটা বহির্কেন্দ্র, আরেকটা হয় বাংলা নামটা একটু সার্চ করতে হবে, কেউ কার কাছে মোবাইল থাকলে, কার কাছে আছে অ্যান্ড্রয়েড?
হ্যাঁ, অর্থ সেন্টারটাকে বাংলায় কি বলছে দেখতো? অর্থ সেন্টার নামটা আমি জেনেছিলাম আগে, আবার ভুলে গেছি এবার। হ্যাঁ, পরিকেন্দ্র বহিকেন্দ্র একই জিনিস। পরিবৃত্তের কেন্দ্র যেটা, ঠিক আছে, পরিবৃত্ত বহিবৃত্ত বলা হয়তো ওটাকে। অর্থ সেন্টার, তার বাংলা নেম ইন বেঙ্গলি কি দেখাচ্ছে? আচ্ছা, তো একটা ত্রিভুজের কীরকম কটা কেন্দ্র হয় বললাম? চারটা। কি কি? ভরকেন্দ্র, অন্তকেন্দ্র, বহির্কেন্দ্রটাকে পরিকেন্দ্র বলা যেতে পারে, আর একটা লম্ব বিন্দু বললাম, ঠিক আছে। আচ্ছা, লম্ব বিন্দু, লম্ব কেন্দ্র বললে ভালো হয় আর কি, জানি না, তো লম্ব কেন্দ্র বললেই ভালো হবে আর কি, ঠিক আছে। তো আমি আচ্ছা, অর্থকেন্দ্র হোয়াট এভার, যা এক জিনিসটা কি সেটা নিয়ে আমাকে জানাটা মেন দরকার, ঠিক আছে। তো অঙ্ক করতে করতে পেয়ে যাবো আমরা, অসুবিধা নেই, ঠিক আছে। অঙ্ক করতে করতে আবার একবার দেখতে পাবো এই কোথাও না কোথাও। তো একটু দেখি জিনিসগুলো কি কি। প্রথমে বলছে যে প্রথমে আমার সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র যেটা, সেটাকে বলি। ভরকেন্দ্রটা কে, আমাকে কেউ বলতে পারবে কি জিনিস ভরকেন্দ্র? ত্রিভুজটা এরকম করে আঁকলে হবে না, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো না। হ্যাঁ, আমাকে ভরকেন্দ্র ব্যাপারটা কে বলতে পারবে? ভরকেন্দ্র কি জিনিস? মাঝখানে হবে? জিনিসটা কি? তিনটা বিন্দুর মধ্যমা, তিনটে মধ্যমার মিলিত বিন্দু, তিনটে মধ্যমা যেখানে মেল হবে। মধ্যমা মানে কি? এই বিন্দু থেকে এর লম্ব হলো, তো সেটা মধ্যমা কি করে হলো? এই ঠিক মধ্যমা, ওটাই মধ্যমা, মানে অপর বাহুর মাঝখানে এসে মিলিত হলো, ওটাকে মধ্যমা বলছি। আবার এই যে এটার মাঝখানে এটা, মানে এই যে এটার এটার মাঝখানে এইটা, এই যে এইটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজের মধ্যমা। তো আমরা সবাই শিখে নেব, সরি, ত্রিভুজের ভরকেন্দ্র যদি প্রথম বিন্দুটা হয় x1 y1, দ্বিতীয় বিন্দুটা হয় x2 y2, মানে এগুলো হচ্ছে গিয়ে আমার ত্রিভুজের ভার্টিসেস, বা এটাকে কি বলা যেতে পারে? কিসের স্থানাঙ্ক? ত্রিভুজের, না না, এগুলো কি বলছি, এগুলোকে কি বলা হয়? ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখনো সমস্যা মিটছে না আমার। যাই হোক, তো এই তিনটে বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক, সেটাকে সাধারণত জি দিয়ে লেখা হয়, ঠিক আছে। তার স্থানাঙ্ক হবে বলছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, আরেকটা উপাত্ত ছিল, কি বলেছিল? যে এই ভরকেন্দ্রটা এই মধ্যমাটাকে 2:1 অনুপাতে ভাঙবে, মনে আছে সবার? ঠিক আছে, কোথাও না কোথাও আমাদের দেখা হবে এর সাথে একবার। হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও আমাদের এদের ব্যবহার একবার লাগবে। প্রমাণ করতে আমিও পারবো না, ঠিক আছে। হোয়াট এভার কিছু একটা করতে হবে, আমার জানা নেই, কারণ আমি পড়াই না। সত্যি কথা বলতে আমি 9-10 কোনো দিনই পড়াইনি, ঠিক আছে, আমার নো আইডিয়া, ঠিক আছে। এইবার মানে ওই শুধু অপু মাঝে মাঝে আসতো বই নিয়ে, যখন আসতাম ওর বই দেখে একটা দুটো উপাধ্যকে বুঝিয়ে দিতাম, যা পালা, ঠিক আছে, এতটুকুই পারতাম আর কি। আচ্ছা, এইবার এটা শিখলাম কি? ভরকেন্দ্র। ভরকেন্দ্রর পর এবার আসছি আমরা অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রটা আমাকে কে বলতে পারবে যে সেটা কি জিনিস? ভিতরে যে বৃত্তটা তৈরি হবে, সেই বৃত্তটার কেন্দ্র। তো কি করে আঁকতাম, কি করে আঁকতাম? ওখান থেকে কি জিনিস? না, কোনটাকে সমদ্বিখণ্ডক করতে হবে। এই কোণটাকেও সমদ্বিখণ্ডক করতে হবে, আর এই কোণটাকেও সমদ্বিখণ্ডক করতে হবে। এই তিনটে যেখানে মিলিত হলো, তো এই যে এই তিনটে দৈর্ঘ্য একই আসবে। আমার ছবির জন্য ভুল হয়েছে, এই তিনটে দৈর্ঘ্য একই আসবে, আর ওইটাই হচ্ছে গিয়ে এই বৃত্তটার কি বলে ওটাকে, ব্যাসার্ধ হয়ে যাবে। ব্যাসার্ধ হয়ে একটা এখানে বৃত্ত তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা বের করার সূত্রটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ কাজে লাগবে, কোনো না কোনো অঙ্কতে লাগবে কাজে। তাহলে সাপোজ এই বিন্দুটা হচ্ছে এ, যার স্থানাঙ্ক x1, y1। কেউ লিখছে কি এগুলো বইয়ে? কিন্তু এটা পাবো না, এটা পাবো না কিন্তু বইয়ে। 1
কি আছে অন্তকেন্দ্র আছে? হওয়ার তো উচিত না দিদি। আচ্ছা আচ্ছা এই কথা কোন বলছে? এই যে এখানে এ বি সি গুলো কি আছে বললে হবে? হ্যাঁ, এ হচ্ছে গিয়ে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি মানে বাহুটার দৈর্ঘ্য বোঝানোর জন্য, ঠিক আছে। বিসির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে স্মল এ, এবির দৈর্ঘ্য স্মল সি, এসির দৈর্ঘ্য স্মল বি। যদি আমাকে প্রত্যেকটা দেওয়া থাকে বাহুগুলোর দৈর্ঘ্য রে যদি দেওয়া থাকে আর যদি বিন্দুগুলো দেওয়া থাকে তাহলে ওর অন্তকেন্দ্র বের করার সূত্র হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। কিছু একটা নাম দিলাম আমি, কিছু দিতে হবে দিলাম, ঠিক আছে। এরপর আসছি পরিকেন্দ্র বহিকেন্দ্র যেটাকে বলা হয়। দেখি এটা কোন বলছে? ওটা 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 পাবি না ওখানে, ওটা পাবি না বলছি তো। ওটা বের, ওটার সূত্র নাই কোনো, তো কী করে দেবো এখন? ও সূত্র নাই, এটা এটা বের করার পদ্ধতি আছে একটা শুধু, ঠিক আছে। অঙ্ক করাবো আমি এটার এরপরে, অসুবিধা নাই, কিন্তু সূত্র পাবি না এটার কোথাও। সরলরেখা আমি তো কি বললাম, আমি আগের চ্যাপ্টারগুলোকে দেখানো যা বোঝাচ্ছি, সরলরেখা তো করাই নি এখনো, ঠিক আছে। এখনও তো এবার এগুলো সব জাস্ট সরলরেখা পড়তে গেলে কাজে লাগে গেলে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা টিজার, হ্যাঁ টেলার তো আসেনি এখনো। আচ্ছা, তো পরিকেন্দ্র বহিকেন্দ্র সেটা কি জিনিস ছিল কোন বলেগা? মানে বাইরের তিনটা বাহু কি করে মানে ছেদ করে একটা বৃত্ত হবে, যেখানে একটা ছেদ করে তিনটা বাইরের বাহু, বাইরের তিনটা বাহুকে মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক, শুধু সমদ্বিখণ্ডক না, লম্ব সমদ্বিখণ্ডক। মানে এই যে বাহু আছে তার লম্ব সমদ্বিখণ্ডক এটা, ঠিক আছে। এই বাহুটারও লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম এইটা, আর এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম এটা। এই তিনটে যেখানে গিয়ে মিলিত হলো, হলো তো লম্ব বানেই তো 90। হাই কপাল আমার, কপাল রে। হ্যাঁ, লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। এই যে এইটা হচ্ছে গিয়ে এবার আমার কাছে বৃত্তটার ব্যাসার্ধ, যে বৃত্তটা আমরা বাইরে আঁকবো, ঠিক আছে। এই যে একটা কিছু আঁকছি, ঘোড়ার মাথা, ঠিক আছে। এই তো কিছু একটা এঁকেছি, ঠিক আছে। তো তো কিছু একটা হয়েছে আর কি, যাই হোক। তো এইটাই হচ্ছে কি আমার কাছে বহির্কেন্দ্র, ঠিক আছে। তো এটা কী করে বের করব সেটা আমরা যখন সরলরেখা চ্যাপ্টারটা একটু আয়ত্ত করে ফেলবো তখন আমি অঙ্কই করিয়ে দেবো এটার উপরে, ঠিক আছে। আপাতত এটা জানতে পারবো না কি করে বের করতে হয়, বাকি এর কোনো সূত্র নেই আর কি, ঠিক আছে। আরেকটা যেটা অর্থ সেন্টার বা যেটাকে লম্ব কেন্দ্র বা হোয়াট এভার যা কিছুটা বলা হচ্ছে, সেটা কি জিনিস একটু জেনে নিই। আচ্ছা, তো এটা কি জিনিস? এটা কিছুই না, বলছে এই যে শীর্ষবিন্দুটা আছে এখান থেকে একটা লম্ব আঁকো, ঠিক আছে। এই শীর্ষবিন্দু থেকেও একটা লম্ব আঁকো, আর এটা থেকেও একটা লম্ব। আহা হা হা, এই যে তিনটে লম্ব যেখানে মিলিত হলো সেটাকেই বলছি আমরা অর্থ সেন্টার বা লম্ব বিন্দু বা হোয়াট এভার বিন্দু কিছু একটা, ঠিক আছে। হ্যাঁ, কী করে অন্তকেন্দ্র কি ছিল? কোনগুলোর লম্ব, কোনগুলোর সমদ্বিখণ্ডক ছিল? ভরকেন্দ্র কি ছিল? মধ্যমা ছিল। ভরকেন্দ্র দাঁড়ান আমাকে বলতে দে না, ভরকেন্দ্র মধ্যমা, ঠিক আছে। অন্তকেন্দ্র হচ্ছে গিয়ে কোনগুলোর সমদ্বিখণ্ডক, ভালো করে বুঝবি। মধ্যমা কি মানে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু টেনেছি, আর এইটা কি হয়েছে? এইটা হয়েছে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। আর এইটা কি হচ্ছে? একটা বিন্দু থেকে অপর বাহুর উপর একটা লম্ব টানছি। বুঝতে পেরেছিস এবার ব্যাপারটা? তাহলে ক্লিয়ার হলো, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের কাছে
3-4টে জিনিস একটা বৃত্ত নেওয়া যায় এই বৃত্তটা এরকম হয়। এটা বৃত্ত হয়, এটা বৃত্ত নাই তো, এটা বৃত্ত না, বৃত্ত কিছু নেই, বৃত্তর কিছু নেই তো, এখানে বৃত্ত আছে নাকি? হ্যাঁ, যাই হোক, তো এই 4টে জিনিস একটা ত্রিভুজে আমাকে বলতে হতো, আমাকে এখন বলতে হতো, বা সরলরেখা পড়াতেও বলতে হতো, আগেই বলে দিলাম, ভালো কথা। এই দুটো তো আগে থেকেই বলা উচিত ছিল, ওই দুটো পরে বলতে হতো, আগে একটু বলে রাখলাম, পরে কি করে বের করতে হবে সেটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে যে যদি আমাকে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হবে সেটা আমাকে বলতে হবে। হাফ ভূমিও দেয়নি, উচ্চতাও দেয়নি, শুধু 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। কি করে বের করবি? কি করে বের করবি ভূমি, কি করে, কোনটা উচ্চতা, কি করে বের করবি? আচ্ছা ঠিক আছে, চল, এই দেখ, এই হচ্ছে কি ত্রিভুজ, এইটা হচ্ছে কি x1, y1, এটা হচ্ছে x2, y2, এটা x3, y3। বল কোনটা ভূমি, কোনটা উচ্চতা, কি আছে আমাকে বল, কি করে বের করবি সেটা বল, বল। অতিভুজ বলে কিছু নেই এখানে, কোনো লম্ব নেই একটাও, বল। ফর্মুলা আছে, কি ফর্মুলা? ফর্মুলা বলছে যে ডেল্টা মানে হচ্ছে ধরো গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে হাফ ইন্টু, এটা মডিউলাস নেই, কারণ মডিউলাস কেন, কারণ নেগেটিভে হতে পারে না কোনো দিনও, ঠিক আছে? এবার x1 এর সাথে y2 মাইনাস y3 প্লাস x2-র সাথে y3 মাইনাস y1 প্লাস x3-র সাথে y1 মাইনাস y2। আচ্ছা, এবার তাই হোয়াট এভার কিছু একটা আছে, তো এইটাই হচ্ছে কি আমার কাছে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্র। আগে একটা জিনিস বলার আছে আমার, বলি আগে, তাড়াতাড়ি ওরা বলতেই তো হবে আমাকে, নাহলে হজম করতে পারছি না আমি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। প্রবলেমটা হচ্ছে যে ভিতরে y2 মাইনাস, এখানে x1 লিখলাম, এখানে y2 মাইনাস y3 জায়গায় দেখা গেলো কেউ y3 মাইনাস y1 করে দিল, তো ভুল হতে অবশ্যই, তো ভুল হবেই। তো আমাকে যে এইগুলোই লিখতে হবে, এটা মনে রাখার একটা টেকনিক আছে। কি টেকনিক বলছে? একটা ছোট্ট করে একটা বৃত্ত আঁকো, তারা থেমে যা, ছোট্ট একটা বৃত্ত আঁক, ঠিক আছে? এই বৃত্তটার প্রথমে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে x1 লিখ, ওই একই ডিরেকশানে অ্যারো দিয়ে x2 লিখ, আর ওই একই ডিরেকশানে অ্যারো দিয়ে x3 লিখ, ঠিক আছে? এবার যখন আমি x1 লিখেছি তখন x2 মাইনাস x3 জায়গায় y2 মাইনাস y3 করে দেয়, ঠিক আছে? যখন আমি x2 লিখলাম তখন x3 মাইনাস x1 এর জায়গায় y3 মাইনাস y1 করে দেয়, আর যখন x3 লিখলাম তার y1 মাইনাস y2 করে দেয়। এইটা হচ্ছে কি আমার কাছে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র। সবাই বুঝতে পারলাম? আচ্ছা, এইবার 3টে বিন্দু যদি সমরেখা হয়ে যায়, দেখ তাকাবো সবাই, 3টা বিন্দু x1 y1, x2 y2 আর x3 y3, এই 3টে বিন্দু যদি সমরেখ হয়, মানে একটাই সরলরেখায় থাকে, তাহলে নিশ্চয়ই তাদেরকে নিয়ে যদি আমি ত্রিভুজ গঠন করার চেষ্টা করি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? 0 আসবে, তাই তো? বুঝতে পারছি? তাহলে একটা 3টে বিন্দুর সমরেখ হওয়ার শর্ত হলো এইটাকে ইকুয়ালস টু 0 দেখাতে পারলেই ডান। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, মাইনাস হোক আর প্লাস হোক, 0 আসবে তো, -0 আর +0 হোয়াট এভার কিছু একটা, আমার যায় আসে না, ঠিক আছে? ফকটিয়া হাসছে, তার মানে বুঝতে হবে কতটা বাজে কথা বলেছি। আচ্ছা, তো যাই হোক, সবাইকে বুঝতে পারলাম। এগুলো হচ্ছে কি পূর্ব পাঠের পর্যালোচনা, ঠিক আছে? এবার আমরা নতুন পাঠে আসব। তো সরলরেখা পড়তে গেলে সব থেকে আমাদের যে জিনিসটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে সরলরেখার নতি বা সরলরেখার প্রবণতা। নতি বলে কেউ, প্রবণতা বলে, ঠিক আছে? দুটোই একই জিনিস, ঠিক আছে? তবে নতি আর আনতির মধ্যে কি পার্থক্য সেটাও আমি বলে দেব। একটু শান্ত হতে হবে হুমায়ুন, ঠিক আছে? নতি বা প্রবণতা, ঠিক আছে? ইয়েস, নতি একই জিনিস, নতি আর আনতি কী জিনিস, পার্থক্য কী সেটা আমি বলছি, ঠিক? হ্যাঁ, নতি অ্যান্ড আনতি, ঠিক আছে? তো আগে কি বললাম, নতি বা প্রবণতা সেটা কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সরলরেখা চ্যাপ্টারে। মানে যার নতি জিনিসটা ক্লিয়ার হবে না তার মাথা নত হয়ে যাবে, নতি যার না জানলে নত হয়ে যাবে।
আচ্ছা হুমায়ুন বল, একদিন এই ফকরিয়াগিরি এমন দেখাবে না, বুঝতে পেরে যাবে। हर फकड़िया का दिन आता है, बोले दे। आप क्या जाने পুলিশ হওয়ার হাইট নাই, পুলিশ হওয়ার। আচ্ছা হবে না। ওই তো দুসরি আমাকে না সত্যি ফেসাল বলছে যে তুই হবি পুলিশ না হবি ডাক্তার, কিছু হবে তুই বলছো না বলছিস আচ্ছা ঠিক আছে, কি বলছিলাম, কি বলবো, নতি। তো বলছে যে একটা সরল লেখা, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, একটা সরল লেখা যদি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে নত থাকে, আলফা কোণে নত, তার মানে কি এই আলফাটাই হচ্ছে এই সরল লেখাটার আনতি, বুঝতে আনতি, আনতি মানে যে কোণে নত আছে এক্স অক্ষের সাথে সেটাকে আনতি বলছি, ঠিক আছে। হতে পারে হ্যাঁ, থিটা আলফা থিটা 45 ডিগ্রি 25 ডিগ্রি কিছু একটা, মানে একটা সরল লেখা যদি এক্স অক্ষের সঙ্গে 25 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে তুই বলবি ওইটা হচ্ছে কি ওই 25 ডিগ্রি হচ্ছে ওই সরল লেখাটা আনতি, আনতি হলো। আর নতি হচ্ছে তার ট্যান নিয়ে নে, ঠিক আছে, এটাকে বলছি নতি বা প্রবণতা। মানে কোনো সরল লেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণে নত থাকবে সেই কোণটার ট্যানজেন্ট, ট্যান তো বলেন, ট্যান তো শর্ট ফর্ম, ট্যানজেন্ট, সেই কোণটার ট্যানজেন্টটাকে আমরা বলছি ওই সরল লেখাটার নতি বা প্রবণতা। নতিকে সবসময় এম দিয়ে সূচিত করা হবে, ঠিক আছে, এম দে, M1 দে, M2 দিয়ে, নতি বা প্রবণতাকে সবসময় এম দিয়েই কিন্তু লিখতে হবে, অন্য কে বা পি কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড নোটেশন আমি তৈরি করে নিই, আমার যারা তৈরি করে গেছেন, ঠিক আছে, তাদেরকে একটু গালিগালাজ দিয়ে বা যাই করে এমই লিখতে হবে কিন্তু, ঠিক আছে, অন্য কিছু লেখা যাবে না, বুঝতে পেরেছি হুমায়ুন? হুমায়ুন, আচ্ছা। তো নতি আনতি ব্যাপারটা সবার ক্লিয়ার হলো। নতি কী জিনিস, যে কোণে নত আছে সেটাকে বলছি আনতি, আর ওই কোণটার সাথে ট্যান লাগিয়ে দিলে সেটা হয়ে গেল আমার কাছে ওই সরল লেখাটার নতি বা প্রবণতা। আচ্ছা আমি যদি বলি এই সরল লেখাটার নতি বের করতে চাইছি, তাহলে কোন কোণটা নেব আমি? এটা না এটা, না এটা এটা এইটা, কি বললাম, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণটা, ধনাত্মক এক্স অঙ্ক কোন দিকে আছে? এইদিকে, তাহলে এটা নিতে হবে, ঠিক আছে। যদি আমার সরল লেখাটা এরকম হয় আর কি, হ্যাঁ সাপোজ এরকম, তখন এই যে, ঠিক আছে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে এটা, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে না, ভুল লিখেছি আমি, এই যে এইটা না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্স অক্ষের সঙ্গে তো কোনটুকুটা, এইটাকে নিয়ে তার মাইনাস করে দেবো, কারণ আমি তো উল্টো থেকে মেজার করছি না, আমি তো উল্টো থেকে মেজার করছি, তাহলে এই কোণটা নিয়ে তাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। উপরটা হবে না, না উপরেরটা হচ্ছে না তো, কারণ দেখ না এইটুকুটার তো কি সরল লেখাতে সে মিলিত হলো, ঠিক আছে, ওখানে নামিয়ে দাও, এটা নামিয়ে দিলাম, তাহলে আর এক্স অক্ষের সঙ্গে কই হলো, এই সবটাই কোন এই ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে নিতে হবে তো কোনটা আমাকে, ঠিক আছে। এর আগেরটা সেকেন্ড, হ্যাঁ এটা তো ঠিকই ছিল, বলে এই সবের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার এটা 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 ঠিকই তো আছে, এটাই তো হবে, কেন হবে না, এই তো, হ্যাঁ এটাই তো হবে, তাই তো, আমি তো নিজে কনফিউজ হয়ে যাচ্ছি, এটাই তো হবে, এটাই ধরান তো এক্স অক্ষের সঙ্গে কোণ, তো ব্যাস ওটাই হচ্ছে গিয়ে, মানে এই কোণটা যা হবে, ঠিক আছে, তার সঙ্গে ট্যান লাগিয়ে দিলে সেটাই হচ্ছে গিয়ে ওই সরল লেখাটার নতি। এবার আমি ক্লেম করছি যে দুটো সরল লেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের নতি সমান হবে। দুটো সরল লেখা সমান্তরাল হলে তারা তো একই কোণে নত থাকবে এক্স অক্ষের সাথে, তাহলে তাদের নতিটা তো একই হবেই, এটা তো আর মানে আলাদা কিছু না, ঠিক আছে। আচ্ছা এইবার একটা জিনিস বলার আছে, যে তাহলে কি আমরা কি জানলাম, যে একটা সরলরেখার নতি বা প্রবণতা, যেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে ওই সরলরেখাটা কোন কোণে নত আছে। কিন্তু যদি আমাকে কেউ না বলে দেয় যে হ্যাঁ ও কী কোণে নত আছে, তখন কি আমি বের করতে পারবো সরলরেখাটার প্রবণতা? মেঘনা পুজো কেটে গেছে, মন খারাপ করে লাভ নাই, ঠিক আছে। শুনছি তো কথা, শুনছিস তো, মন খারাপ হয়েছে তো, ওই জন্যই বললাম, আমি তো জানি তুই শুনছিস, কিন্তু তোর মনটা খুব খারাপ। স্যার এক্স অক্ষের সঙ্গে তো চাঁদা বসিয়ে মাপা যাবে।
বললো বললো সরলরেখাটা ছবি দেয়নি আমাকে, ছবি দেয়নি, তখন কী করবো? মাথায় হাত। যাই হোক, তো বলছে যে সরল রেখাটার আমাকে নতি বের করার জন্য কোণটা দিয়ে দেয়নি, কিন্তু কি করেছে, এই সরল রেখাটার উপরের দুটো বিন্দু দিয়ে দিয়েছে। মানে প্রথম বিন্দুটা x1, y1, আর একটা বিন্দু দিয়ে দিয়েছে x2, y2। তাহলে আমাকে এই সরল রেখাটার নতি বলছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। মনে মনে প্রশ্ন আসছে, এটা নদী কী করে হতে পারে? আমি খেলবো না, আমাকে একটু করে দেখাতে হবে, ঠিক আছে? কারণ ওই কোণের সাথে এটার কি সম্পর্ক আছে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না, আমি খেলবোই না এরকম করলে। আমাকে দেখাতেই হবে কি করে আসলো এটা, ঠিক আছে? আমি থাকলে তো বলতাম এরকম যে আমি খেলবো না, আমি যদি মন দিয়ে পড়তাম 11-12-এ, তখন তো মন দিয়ে পড়তাম না। যাই হোক, তো এইবার একটু দেখাই তাহলে কি করে আসলো এটা। হ্যাঁ, লম্ব বাই ভূমি করেই আসবে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব ভূমি করে আসবে। দেখাচ্ছি, এটা যদি আঁকি তাহলে এটা x1, এটা y1, এটা যদি আঁকি তাহলে এটা পুরোটা x2, এটা y2। এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এই যে আলফা হবে সেই আলফাটা এখানেও থাকবে, একই তো কোণ, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এইটুকুটা সেটা কত হবে? x2 মাইনাস x1। এইটুকুটা কত হবে? y2 মাইনাস y1। আর কিছু বলার অপেক্ষা রাখে? ট্যান থিটা কি হয়? ট্যান আলফা কি হবে? লম্ব বাই ভূমি। লম্বটা কোনটা? ভূমি কোনটা? এইটা। বলে এইটা ট্যান আলফা যা পেলাম ওইটাই তো এটা ট্যান আলফা। এবার খেলবো তো হুমায়ুন? আচ্ছা, তো যাই হোক, তো একটা সরল রেখার উপরে যদি সরল রেখাটা কী কোণের নতা সেটা যদি না বলে দিয়ে থাকে, যদি সরল রেখার দুটো বিন্দু আমাকে দিয়ে দিয়েছে, তাহলেও কিন্তু আমি সরল রেখাটার নতি তো হ্যাঁ নতি এই যে এই ফর্মুলা দিয়ে চট করে বের করতে পারছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে দুটো সরল রেখা আছে, এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, ঠিক আছে? তো এরা তো এদের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটার সূত্র কি হবে কেউ বলতে পারবে? তোর বইয়ে সরল রেখা দুবার আছে। তার নতিটা সবার ক্লিয়ার হয়েছে। এবার সরল রেখাতে হ্যাঁ, এবার বলছে এই যে দুটো সরল রেখা আছে এরা একে অপরকে যে কোণে ছেদ করেছে সেই কোণটা বের করতে চাইছি, ঠিক আছে? কি করে বের করব? তো বলছে যদি আমাকে প্রথম সরল রেখাটার স্লোপ মানে নতিটা দিয়ে দেয় m1 আর দ্বিতীয় সরলরেখার স্লোপ মানে নতিটা দিয়ে দেয় m2, তাহলে তাদের মধ্যে কোণ বের করার সূত্রটা হচ্ছে গিয়ে ট্যান থিটা সমান সমান মডিউলাস নিয়ে নে উপরে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ট্যান থিটা সূত্র থেকেই আসবে, মানে প্রমাণটা দেখাতে গেলে না ট্যান থিটা সূত্রটা ইউজ করবো এখানে, ঠিক আছে? হলো হলো আচ্ছা, এইটার নতি আমাকে দিয়েছে m1 মানে এটা দিয়েছে আলফা, এটা দিয়েছে বিটা, ঠিক আছে? তাহলে এইটার ট্যান আলফাটা সেটা আমাকে দিয়েছে m1, এটার ট্যান বিটাটা সেটা আমাকে দিয়েছে m2। আমি তাদের মধ্যে এই কোণটা চাইছি। হ্যাঁ, প্রমাণ দেখাবো? তাহলে দেখানো যায়, কিন্তু টাইম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে? কিন্তু ওইভাবেই মানে ওই ট্যান আলফা সূত্র ব্যবহার করে এখান থেকে প্রমাণটা আসবে, ঠিক আছে? ওদেরকে আমি দেখাই না, গ্রাফটা রাখতে হবে না, অঙ্ক করতে গ্রাফ এক দুটো অঙ্কতে না আঁকলে অসুবিধা হবে অঙ্ক করতে, তাই মানে বাধ্যকতা নেই যেখানকার অঙ্ক গ্রাফ দিয়ে মানে আমাকে ছবি করতে হবে, ঠিক আছে? ছবি আঁকলে আমার নিজের সুবিধা, কিন্তু না আঁকলে যে খাতা দেখবে তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি বললাম কি বললাম এতক্ষণ ধরে? যে একটা সরল রেখার নতি বলতে কি বুঝলাম, আনতি বলতে কি বুঝলাম, একটা সরল রেখার নতি বের করা আরেকটা সূত্র শিখলাম, আর শিখলাম যে দুটো সরল রেখা যদি একে অপরের সঙ্গে কী কোণে নত আছে সেটা বের করার সূত্র শিখলাম, ঠিক আছে? আরেকটা জিনিস বলেছিলাম যে দুটো সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের
কি হবে, নতিগুলো পরস্পরের সমান হবে। আর একটা জিনিস বলছি যে যদি দুটো সরলরেখা একে অপরের সঙ্গে লম্ব হয়, এই যে লম্ব, তখন বলছে তাদের নতির গুণফল মানে m1 ইন্টু m2 তার মানটা -1 হবে। কি বললাম, দুটো সরলরেখা সমান্তরাল হলে m1 আর m2 সমান হবে। দুটো সরলরেখা যদি মানে লম্ব হয় একেবারে সাথে, তাহলে তাদের নতির গুণফলটা কত হবে, -1 হবে। এটা বের করতে গেলে একটু বলে দিচ্ছি, হালকা করে বললেই হবে। ট্যান থিটা মানে কত, ট্যান এই যে তাদের মধ্যে সূত্র এটা না, তো ট্যান থিটা মানে এখানে ট্যান π/2 লিখবো, কারণ লম্ব বলছি তো আমি নাকি, ট্যান π/2 লিখবো ইকুয়ালস টু m1 মাইনাস m2 যা যাই আছে না কেন, নিচে 1 প্লাস m1 m2, সেটা আমার গুরুত্বপূর্ণ। আচ্ছা ট্যান 90 মানে কি, আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে কি, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, जो बल्लू ठीक है। হাসছে কেন, হাসিস ভাই, ফকটে আজ নিচ্ছে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, তাহলে দুটো সরলরেখা সমান্তর হলে তাদের লম্ব কি বললাম সমান হবে, আর না নতি সমান হবে, লম্ব সমান কী করে হতে পারে, আর লম্ব তাদের নদীর গুণফলটা -1 হবে। আমি দেখলাম কে শুনছে, দেখলাম ওই একমাত্র শুনছে, বাকি সবাই এখনো পূজার জগতে আছে। তো লম্ব বলেছে তো আমাকে কিছু বললো না, দুটো সরলরেখা লম্ব হলে দুটো সরলরেখা লম্ব হবে, দুটো আমি কি বলেছিলাম, দুটো সরলরেখা সমান্তর হলে তাদের নতিটা লম্ব হবে। হ্যাঁ তো ওটাই তো লম্ব বলেছিলাম, তো ওই তো একবার ধরতে পারলো, কেউ তো বলতেই পারলো না। আচ্ছা যাই হোক, লম্ব হলে গুণফলটা -1 আর সমান্তরাল হলে সমান, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা এইবার চলে আসছি আমরা অঙ্ক, এখনই অঙ্ক। হ্যাঁ আমি বলবো, অবশ্যই বলবো, যার লাস্টে দেবো 10 মিনিট সময় রাখবো, বলে দেবো, অসুবিধা নেই। সেখানে ঢুকছিল না, প্রথম ঢুকছিল না, প্রথম ঢুকছিল না, তারপর বুঝলাম মাথায় হ্যাঁ প্রথম ক্লাসে যখন দেখছি মানে কি করে মনে হচ্ছে নতুন নতুন স্যার, তখন না কথা মানে বলা যাচ্ছে না, না নতুন নতুন স্যার মানে কি যেটা বলা, যেটা সবারই হয়, এটা সবারই হয় সত্যি। আমাকে কেউ বলবে এক অক্ষের সমীকরণ কি হয়? বিজ্ঞান মঞ্চে আসে এগুলো, বিজ্ঞান মঞ্চ, গণিত মেধা, এগুলোতে আসে এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, এগুলোর কি? एक्स अक्ष समीकरण कौन बोलेगा? एक्स अक्षर पार्टটা হবে y অক্ষের পার্টটা 0 হবে, এভাবে বোঝানো যায়। एक्स अक्षर समीकरण y = 0 और y अक्षर समीकरण x = 0। আমি বলেছি, আমি বলেছি এই যে এর সমীকরণ কি বললাম, এর সমীকরণ হচ্ছে y = 0, এটা x অক্ষ, আর এর সমীকরণটা কি বললাম, x = 0, এটা হচ্ছে y অক্ষ। ঠিক আছে, হ্যাঁ সমীকরণ, হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা শিখব একটা সরল রেখার সমীকরণ বিভিন্ন রকম আকার থাকবে তার, ঠিক আছে। তো প্রথম আকারটা বলছি, যদি সরল রেখাটা x অক্ষের সমান্তরাল হয়, তো আমরা x অক্ষের সমীকরণ কি শিখেছি, y = 0, আর x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে y = কোনো একটা কনস্ট্যান্ট। সবাই বুঝতে পারলাম? আচ্ছা, একইভাবে যদি আমরা বলি y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ কি হবে, সেটা হবে x = কোনো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সরলরেখার সমীকরণ প্রথমে কি শিখলাম, x অক্ষের সমান্তরাল হলে কি হবে এবং y অক্ষের সমান্তরাল হলে কি হবে। মানে দেখো কেউ যদি বলে যে y = 2, তার মানে এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল
একটা সরলরেখা সমীকরণ। যদি ছবিটা আঁকতে বলে কীরকম আঁকবো, যদি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ হয় তাহলে কার সমীকরণ বলেছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোন কত এককে হবে 1 2 2 এককে 1 2 এরকম। ঠিক আছে, যদি আমাকে কেউ বলে এক্স ইকুয়ালস টু 5 হচ্ছে গিয়ে 3, ঠিক আছে, মানে 6 একটু কম আর কি, তার মানে এক্স অক্ষে সরি এটা আমার কার সমান্তরাল হবে, এটা এটা এক্স সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে যদি এটা 1 হয় এটা 2 হয় তাহলে 2-এর একটু আগে, কারণ 5-এর 3 মানে কি 2-এর থেকে কম, তাহলে ওইখানে এরকম করে ছবিটা এঁকে দেবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছে নিশ্চয়ই? এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল হলে সরলরেখার সমীকরণ কি করে হয় আমরা বুঝতে পেরে গেছি। আচ্ছা, এরপর চলে আসছি আমরা প্রবণতা ছেদিতাংশ আকার, বা যেটাকে বলে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, বলছি কি জিনিস সবাই ভালো করে বুঝবে, এই চ্যাপ্টারে কনসেপ্টের যদি সমস্যা হয় খুব সমস্যা হয়ে যাবে, জিন্দেগিতে খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আর অন ক্যামেরা আছি তাই বলে একটা জিনিস বললাম না, নাহলে বলতাম না, থাক পরে বলছি, থাক। আচ্ছা আগে বলছি আগে ওই জিনিসগুলো তো বলি কয়েকটা আমি। ঠিক আছে, কি বললাম যে সরলরেখার এই তো বাঁকা হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ, সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, মানে অনেকগুলো আকার বললাম, প্রথমে বললাম সমান্তরাল হলে কী হয়, এবার বলছে যে প্রবণতা ছেদিতাংশ। যদি একটা সরলরেখা এরকম আছে, তার আমাকে নামটা বুঝতে পারছি না, প্রবণতা ছেদিতাংশ মানে প্রবণতা দেওয়া থাকবে আমাকে, সেটা দেওয়া আছে সাপোজ এম, ঠিক আছে, আর ছেদিতাংশ মানে এই যে এইটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের ছেদিতাংশ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। যদি আমাকে ওয়াই অক্ষের ছেদিতাংশটা বলে দেয় সেটা হচ্ছে গিয়ে সি, স্মল সি, তাহলে তার সমীকরণটা হবে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। দেখেছি কোথাও নিশ্চয়? যাই হোক, তো একটা সরলরেখার না, এখানে সি অন্য জিনিস, এখানে কি বললাম এই সিটা কি জিনিস, ওয়াই অক্ষের ছেদিতাংশ মানে ওয়াই অক্ষে যে জায়গাটা ছেদ করেছে সরলরেখাটা, সেটা যদি আমাকে দেওয়া থাকে আর যদি তার প্রবণতা দেওয়া থাকে তখন তার সমীকরণ হচ্ছে এটা। এই বইয়ে আমরা দেখতে পাবো না, যদি এক্স অক্ষেরটা দেওয়া থাকে তখন কি হবে, এটা কিন্তু এই বইয়ে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, মনে রাখবো। ঠিক আছে, মানে এরকম যে ছবিটা এরকমই, যদি এক্স অক্ষের আমাকে দিয়ে দেয় মানে এটা হচ্ছে গিয়ে ডি আর প্রবণতা আছে এমই আছে, তখন তার সমীকরণটা হবে ওয়াই ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস ডি। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস ডি। ঠিক আছে, এটা লিখে নেবো সবাই যে সরলরেখার ছেদিতাংশ প্রবণতা আকার বলে, যদি আমি লিখবো সবাই আগে সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, বইতে একটা দেওয়াই আছে, ওটা তো লিখবো না, এটা বলে দিচ্ছি আমি। সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকার, হেডিং করবো এটাকে আর লিখবো, যদি একটি সরলরেখা এক্স অক্ষে ডি দৈর্ঘ্য ছেদ করে এবং তার প্রবণতা এম হয়, তবে তার সমীকরণ হবে y equals to m into x minus d। কি আকার বললাম? ছেদিতাংশ প্রবণতা আকার। আচ্ছা, বা প্রবণতা ছেদিতাংশ কিছু একটা বললেই হবে। এবার বলছি বিন্দু প্রবণতা আকার। ঠিক আছে, এর আগে বললাম ছেদিতাংশ প্রবণতা, বলছি বিন্দু প্রবণতা, মানে যদি আমাকে বিন্দু দেওয়া থাকে, মানে যে বিন্দুটা দিয়ে সরলরেখাটার উপরে একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর সরলরেখাটার নতি দেওয়া আছে m, তাহলে এর সমীকরণটা বলছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, আগে বলছি যদি একটা সরলরেখা 2,3 বিন্দু দিয়ে মানে সরলরেখার উপরে একটা বিন্দু হয় 2,3, আর যদি সরলরেখাটার যদি প্রবণতা হয় গিয়ে 4, তাহলে সরলরেখাটার সমীকরণ হবে y মাইনাস 3 সমান সমান 4 ইন্টু এক্স মাইনাস 2। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে হুমায়ুন,
ঠিক আছে। সমীকরণে তো এক্স আর ওয়াই চলরাশি, সমীকরণে কোনো দিন মান হয় নাকি এক্সের, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, ওটা চলরাশি, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি এখানে যদি এক্স আর ওয়াইয়ের মানই বসিয়ে দিই তাহলে তো আর সমীকরণ কী হলো, ওটা তো একটা কনস্ট্যান্ট হয়ে গেল, দুদিকে দুটো কনস্ট্যান্ট, কি ওর সমীকরণ হবে, কোনো কিছু হবে না। যাই হোক, তো এইবার আমরা কী শিখলাম, বিন্দু প্রবণতা আকার। এবার আসবে দুই বিন্দু আকার, দুই বন্ধু না কিন্তু দুই বিন্দু, ঠিক আছে। তো দুই বিন্দু আকারে কি বলছে, আর এবার আমাকে প্রবণতাটা দেয়নি, কিন্তু এই সরলরেখার আরেকটা বিন্দু x2, y2 দিয়ে দিয়েছে, মানে দুই বিন্দু দিয়ে দিয়েছে। তখন তার সমীকরণ কী হবে, তখন বলছে যে কোনো একটাকে নিয়ে নাও, মানে ওই যে y মাইনাস y1 আর এখানে x মাইনাস x1। এখানে কী দরকার আছে আমার, মানে প্রবণতা দরকার আছে, প্রবণতা তো আমরা জানি কী প্রবণতা হয়, y2 মাইনাস y1, x2 মাইনাস x1 লিখে দেয় না এখানে, তাহলেই তো হয়ে গেল। বুঝতে পারলো? হ্যাঁ, আচ্ছা, দুই বিন্দু আকার হয়ে গেছে। এবার হচ্ছে ছেদিতাংশ আকার, মানে এর আগে শুধু ছেদিতাংশ একটাই দেওয়া থাকছিল, হয় ওয়াই অক্ষের না এক্স অক্ষের, এবার দূরে দিয়ে দিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা আমাদের প্রচুর কাজে লাগবে। ইয়ে করিয়েছে না, কি নাম যেন, অসমীকরণ করিয়েছে না, অসমীকরণ ওখানে লাগেনি এটা, ছেদাংশ আকার। যদি একটা সরলরেখা এক্স অক্ষকে a, 0 বিন্দুতে আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে, তার মানে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে গিয়ে a, y অক্ষের ছেদিতাংশ হচ্ছে গিয়ে b, তখন সরলরেখাটার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কি বললাম, একটা সরলরেখা যদি এক্স অক্ষকে a, 0 বিন্দুতে ছেদ করে, মানে এক্স অক্ষে a ছেদাংশ কেটে ছেদাংশ আছে ওর, আর y অক্ষের ছেদাংশ হচ্ছে b, তাহলে তার সমীকরণটা হবে x বাই a y বাই b ইকুয়ালস টু 1। তার মানে আমাকে যদি একটা সমীকরণ দেয় কেউ 2x প্লাস 3y ইকুয়ালস টু 12, তার মানে কি আমি যদি ওই আকারে নিয়ে যেতে চাই তাহলে 12 দিয়ে ভাগ করব, তাহলে x বাই 6 হয়ে গেল, ঠিক আছে, y বাই 4 ইকুয়ালস টু 1 হয়ে গেল। ছবি যদি আঁকতে চাই এই সরলরেখাটার, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4, মানে এক্স অক্ষে কোথায় মিট করবে, 6,0-তে, আর y অক্ষতে 0,4-এ, তাহলে এই দুটো বিন্দু, এটাই হচ্ছে কি এই সরলরেখাটার ছবি। হলো, সবার ক্লিয়ার হলো? আচ্ছা, এটা হলো, এটা কী আকার বললাম, ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম বলে এটাকে ইংরেজিতে। এবার চলে আসছি নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। যাই হোক, আজকে সব থিওরি বলেই দিচ্ছি, শেষ হয়ে যাবে, ঠিক আছে। নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার, এটা কীরকম একটু দেখা যাক। এই যে নর্মাল ফর্ম, দেখ, এই একটা সরলরেখা আছে, এর ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশান নাই, এর উপরে বিন্দু, এর প্রবণতা, কোনো ইনফরমেশান নাই, ঠিক আছে। কিন্তু এই সরলরেখার উপরে একটা লম্ব আছে মূল বিন্দু থেকে, এই লম্বটার দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে পি। কী বললাম, এই লম্বটার দৈর্ঘ্য আমাকে দিয়েছে পি, আবার বলে দিয়েছে যে এই লম্বটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে নত আছে, এই লম্বটা নত আছে, ঠিক আছে। মানে এর ব্যাপারে কোনো ইনফরমেশান নাই, যা আছে এর উপর মূল বিন্দু থেকে লম্বের ব্যাপারে ইনফরমেশান আছে। তাও আমি এর সমীকরণটা বলতে পারবো, সেটা হচ্ছে অবশ্যই এই কোনটা কী দরকার লাগবে না কাজে আমার আপাতত, যদি কোনো দিন লাগে কাজে লাগাবো, ঠিক আছে। মানে এটা 90, এটা আলফা, এটা চাইলে বের করতে পারবো, এটাই বলতে চাইছে, ঠিক আছে। তো যাই হোক, এই সরলরেখার নতি বের করতে পারতাম, তো নতি বের করলাম, একটা বিন্দু লাগবে, তো বিন্দু কোথায় পাবো, শুধু নদীতে পেলে হবে না, আমাকে তো ওর উপর একটা বিন্দু দরকার লাগবে, তারপরে বলতে পারবো সমীকরণটা, ঠিক আছে। তো যাই হোক, তো এই সরলরেখার সমীকরণ বলছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, ওই দৈর্ঘ্যটা, ঠিক আছে, বুঝতে পারলাম সবাই। আচ্ছা, তো একটা জিনিস জেনে রাখবো যে কোনো সরলরেখা, মানে যে কোনো সমীকরণ যেখানে এক্স আর ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত 1 আছে, সেটাকে একটা সরলরেখার সমীকরণ বলা হবে। কি বললাম,
যে কোনো একটা সমীকরণ যেখানে এক্স আর ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত আছে 1, তাহলে সেটা একটা সরলরেখার সমীকরণ হবে। তার মানে আমি বলতে চাইছি 4x - 7y = 7, এটা একটা সরলরেখার সমীকরণ। এখানে এক্স আর ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত আছে, একই তো আছে, তাহলে এটা একটা সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এক্স স্কোয়ার থাকলে বা ওয়াই স্কোয়ার থাকলে হবে না, কিউব থাকলে হবে না। হ্যাঁ, না কিচ্ছু না, এক্স আর ওয়াইয়ের ঘাত যদি 1 থাকে তখন তাহলে সেটা একটা সরলরেখার সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলছি যে এই যে তার মানে এইটা হচ্ছে ax + by = c বা +c = 0, এইটা হচ্ছে একটা সরলরেখার সাধারণ আকার। কি বললাম, সাধারণ আকার, মানে এরকম দেখতে পেলেই সেটা একটা সরলরেখা। এবার এই সাধারণ আকার থেকে আমি যদি প্রথমে এই আকারে আনতে চাই, মানে y = mx + c, এটা কি আকার ছিল, এটা ছিল ছেদিতাংশ প্রবণতা আকার। যদি এই আকারে আনতে চাই কি করে আনবো, কিছুই না, এখান থেকে আমরা by এর মানটা বের করতে পারবো -ax - c, y এর মানটা বের করতে পারবো -a/b × x - c/b। তাহলে এই যে -a/b সেটাই আমার কাছে m, এই যে -c/b এটা আমার কাছে c। বুঝতে পারলাম সবাই? তাহলে সাধারণ আকার থেকে কি করে এই আকারে আসতে হবে সবাই বুঝে গেছি। আচ্ছা, এরপর আমরা সাধারণ আকার থেকে আরেকটা কি আকার, আচ্ছা এই আকারটাই বলি আগে। এই যে এই আকারে কি করে আসবো, এই আকারে আসার পদ্ধতি আছে আমার কাছে। কি করব, ax + by = -c লিখে দেবো। লেখার পর এখানে 1 দরকার, তো তাহলে এখানে 1 দিতে গেলে তো আমাকে এই পুরোটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, -c দিয়ে, তাহলে এখানে 1 হলো। আচ্ছা, এবার কিন্তু এই আকারে এখনও আসেনি, x/সামথিং আনতে গেলে এটাকে এখানে কি হবে, ax/-c, ax/-c + by/-c = 1, কিন্তু x এর সাথে কিছু গুণ করা থাকা যাবে না, ওটাকে তো নিচে চলে আসছি। ঠিক আছে, বুঝতে পারলাম, মানে x/-c/a, y/-c/b = 1। তাহলে এই আকারেও কনভার্ট করতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা যদি এই আকারে আনতে চাই, মানে x cos α y sin α = p, তখন কি করতে হবে, কি বললাম সমীকরণটা আছে ax + by = -c। আচ্ছা এইদিকে কি আছে, এইদিকে দূরত্ব আছে না, এই বিন্দু থেকে এখানকার দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাই আগে প্রথমে কি করব, এই দিকেরটাকে সবসময় পজিটিভ রাখবো, মানে -ax - by, না স্কোয়ার করলে তো আবার এখানে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা করলাম, মাইনাস গুণ করলাম, করার পর দুই দিকে আমরা এক্সের যেটা সহগ তার স্কোয়ার আর ওয়াইয়ের যেটা সহগ তার স্কোয়ার দিয়ে ভাগ করব। ঠিক আছে, তার মানে এখানে হয়ে গেল -a/√a² + b² × x - b/√a² + b² × y = c/√a² + b²। এইটা আমার কাছে p, এইটা sin α, এইটা cos α। বুঝতে পারলাম? ঠিক আছে, আর কোন আকারে বাকি থাকলো, ছেদিতাংশ আকার বলেছি, ওগুলো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ এই তিনটে দরকার ছিল। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার কাছে সরলরেখার সব একটা মোটামুটি আমরা ধারণা দিলাম। সরলরেখা, দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সম্মুখীন আন্তটি সরলরেখা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, একটা জিনিস বলে দিই, দুটো সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে বের করতে চাইছি আমরা। সাপোজ এটা সরলরেখা দিয়ে দিয়েছে আমাকে 2x + 3y = 5, এটা সরলরেখা দিয়ে দিয়েছে 4x - 7y = 1। এই দুটো সরলরেখাকে ধরে এক্স আর ওয়াইয়ের মান বের করে নেব। এক্সের মান যেটা সেটা হচ্ছে গিয়ে এই বিন্দুটার প্রথম স্থানাঙ্ক, ওয়াইয়ের মান যেটা সেটা হচ্ছে এই বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক। বুঝতে পারলাম? তাহলে দুটো সরলরেখা কোথায় ছেদ করেছে জানতে গেলে সরলরেখা দুটোকে ধরে এক্স আর ওয়াইয়ের মানের জন্য সলভ করে নেব, তাহলে আমরা বিন্দুটা পেয়ে যাব কোথায় ছেদ করেছে। একদম ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে কি আমার কাছে পুরো ব্যাপারটা আপাতত বললাম। ঠিক আছে, আর পরের দিন তাহলে অঙ্ক করব। আজকাল লিমদের কী সমস্যা আছে একটু আলোচনা করে নি ওর সাথে, বলছে যখন বেচারা এত কষ্ট করে। এটা বন্ধ করে দিই নাকি, 54 মিনিট।